নিউ ইয়র্কে 10 ফুট উঁচু ট্রফির ভাস্কর্য, প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও ইরানে হামলা নিয়ে ব্যঙ্গাত্মক প্রদর্শনী। ডেমোক্রেটিক পার্টির ভোটারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে জোহরান মামদানি, সিএনএনের সাম্প্রতিক জরিপে 54% সমর্থন। ক্যালিফোর্নিয়ায় দাবদাহ থেকে বাঁচতে সৈকতে গিয়েও বিপাকে পর্যটকরা, এক সপ্তাহে স্রোতে ভেসে যাওয়া 2000 জনকে উদ্ধার। এবং আবাসন খাতে এক বছরে বিদেশি বিনিয়োগ কমেছে 35%, ব্যাংকের সুদ হার না বাড়ায় ট্রেজারি বন্ডের বাজারে অস্থিরতা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ডআপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামনি মতো। নিউ ইয়র্কের ফোলি স্কোয়ারে স্থাপন করা হয়েছে এক অদ্ভুত ও ব্যঙ্গাত্মক ট্রফি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে লক্ষ্য করে তৈরি 10 ফুট উঁচু সোনালী স্মৃতিস্তম্ভ এখন নিউ ইয়র্কবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। কোন বিশেষ কাজের জন্য উৎসর্গ করা হয়েছে এই ট্রফি, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। 10 ফুট উঁচু সোনালী একটি ট্রফি। মনে হতে পারে কোনো বিশেষ কাজের জন্য উৎসর্গ করা হয়েছে এই বিশাল কাপ আকৃতির ভাস্কর্যটি। তবে এটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করে একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্য। 13 জুলাই ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রথম দেখা মিলেছিল এই ট্রফিটির। এবার ঠাঁই নিয়েছে ম্যানহাটনের সেই ঐতিহাসিক আদালত ভবনের মাত্র কয়েক ব্লক দূরে, যেখানে গত বছরই আইনি লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রফিটির ভিত্তিপ্রস্তরে থাকা একটি ফলক সবার নজর কেড়েছে, যেখানে ট্রাম্পের ইরান যুদ্ধের অংশগ্রহণকে ব্যঙ্গ করে লেখা হয়েছে, চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন অংশগ্রহণের সাহস দেখানোর জন্য ট্রাম্পকে অংশগ্রহণমূলক ট্রফি দেওয়া হলো। সিক্রেট হ্যান্ডশেক নামে এক বেনামি শিল্পগোষ্ঠী এই অভিনব ইনস্টলেশনটি তৈরি করেছে। সপ্তাহের বাকি দিনগুলোতেও এটি প্রদর্শনীতে থাকবে বলে জানানো হয়েছে। আয়োজকদের আশা নিউ ইয়র্কবাসী এই সংগ্রহের পরিধি আরও বাড়াতে এগিয়ে আসবে। তারা ব্যঙ্গ করে বলছেন, ট্রাম্পের ঝুলিতে যোগ করার মতো কোনো অর্জনই খুব বেশি ছোট বা অর্থহীন নয়। আব্দুল মালেক, আরটিভি। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ভোটারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন তরুণ নেতা জোহরান মামদানি। সিএনএনের সাম্প্রতিক এক জনমত জরিপে তার পক্ষে মতামত পড়েছে প্রায় 54%। আবাসন সংকট ও জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয় নিয়ে কথা বলে প্রবীণদের চেয়ে অনেকটাই এগিয়ে গেছেন তিনি। জরিপে আরেক কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ দ্বিতীয় স্থানে থাকলেও পিছিয়ে পড়েছেন প্রভাবশালী ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিজ ও চাক শুমার। সামাজিক মাধ্যমে প্রচার হলেও এটি সার্বিক মার্কিনদের জরিপ নয়, কেবল ডেমোক্রেট সমর্থকদের মতামত। তবে 2026 সালের মধ্যবর্তী মার্কিন নির্বাচনের আগে এই ফলাফল দলটিতে প্রোগ্রেসিভ ও তরুণ নেতৃত্বের শক্ত অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ক্যালিফোর্নিয়ায় তীব্র দাবদাহের কারণে সমুদ্র সৈকতে গিয়ে স্বস্তিতে নেই পর্যটকরা। পড়তে হচ্ছে ঢেউ আর শক্তিশালী স্রোতের কবলে। গত সপ্তাহে রেকর্ড 1950 জনকে সমুদ্র থেকে বিভিন্ন বিপদকালীন অবস্থায় জীবিত উদ্ধার করেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির লাইফগার্ডরা। সাধারণত ব্যস্ত ছুটির দিনে এই উদ্ধার সংখ্যা থাকে 300 থেকে 500 এর মধ্যে। শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পরিস্থিতি জটিল করে তুলেছে মেক্সিকোর উপকূল থেকে ছুটে আসা শক্তিশালী হ্যারিকেন। গত 2 সপ্তাহ ধরে 6 ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। সার্ফারদের জন্য এটি আনন্দের হলেও অনভিজ্ঞ সাঁতারুদের জন্য তা ডেকে আনছে মারাত্মক বিপদ। ক্যালিফোর্নিয়া ছাড়াও উটাহ, অ্যারিজোনা ও নেভাডায় আঘাত হানতে যাচ্ছে নতুন এক হিটড্রোম। তবে লাইফগার্ডরা কাউকে নিষেধ না করে বরং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পর্যটন ও ব্যবসায়িক ভিসার জন্য নতুন বন্ড কর্মসূচি স্থায়ী করছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী কনসুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন। 3 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এ কর্মসূচি 50টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যার মধ্যে 30টি আফ্রিকার। দক্ষিণ এশিয়া থেকে তালিকায় রয়েছে নেপাল ও ভুটান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, ভিসার মেয়াদ শেষে কেউ যেন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান না করেন তা নিশ্চিত করাই এই নীতির লক্ষ্য। তবে অভিবাসন অধিকার কর্মীদের অভিযোগ, এটি বৈধ ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে আরও জোরদার করবে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড সুদের হার অপরিবর্তিত রাখার পর দেশটির সরকারি ট্রেজারি বন্ডের বাজারে নতুন অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীদের বড় একটি অংশ এখন আর মনে করছেন না যে ফেড শিগগিরই আবার সুদের হার বাড়াবে। ফলে স্বল্পমেয়াদী বন্ডের সুদ কমলেও দীর্ঘমেয়াদী বন্ডের সুদ বেড়েছে, যা প্রায় ১৯ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডের অবস্থান নিয়ে বাজারের সংশয়কে সামনে আনছে। এখন বিনিয়োগকারীদের নজর আগামী সপ্তাহের যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের প্রতিবেদনের দিকে, যা সুদের হার নিয়ে ফেডের পরবর্তী সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের আবাসন খাতে বিদেশি বিনিয়োগে বড় ধস নেমেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে আবাসন খাতে বিদেশি বিনিয়োগ প্রায় ৩৫% কমে দাঁড়িয়েছে $৪২ বিলিয়ন। পরিসংখ্যান অনুযায়ী মর্টগেজের উচ্চ সুদের হার, শক্তিশালী ডলার এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বাড়ি ক্রয় বিক্রয়ের পরিমাণও কমেছে ১/৩। তবে সামগ্রিক মন্দার মধ্যেও ফ্লোরিডা অঙ্গরাজ্য বিদেশি ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে এবং সবচেয়ে বেশি টাকার সম্পত্তি কিনেছেন চীনা নাগরিকরা। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের উচ্চ সুদের হার না কমলে এবং আন্তর্জাতিক মুদ্রা বাজার স্থিতিশীল না হলে এ খাতে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা কম। নিউ ইয়র্ক শহরকে টপকে বাসা ভাড়ার বাজারে সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা নিজের দখলে নিয়েছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো। রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম জাম্পারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী সান ফ্রান্সিসকোতে ডাবল বেডের একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া এক বছরের ব্যবধানে ২৫.৯% বেড়ে দাঁড়িয়েছে $৬,০২০। অন্যদিকে নিউ ইয়র্কে একই ধরনের ফ্ল্যাটের মাসিক ভাড়া $৫,৪৫০, যা সান ফ্রান্সিসকোর তুলনায় অন্তত $৫৭০ কম। তবে সিঙ্গেল বেডের অ্যাপার্টমেন্ট ভাড়ার ক্ষেত্রে এখনও শীর্ষে নিউ ইয়র্ক। বিশ্লেষকরা বলছেন, এআই ভিত্তিক কোম্পানিগুলোর ব্যাপক নতুন কর্মী নিয়োগ এবং চাহিদা অনুযায়ী নতুন আবাসন নির্মিত না হওয়া সান ফ্রান্সিসকোর বাজারকে এত উত্তপ্ত করে তুলেছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কেনাকাটার প্ল্যাটফর্ম অ্যামাজন ও ওয়ালমার্টের বিরুদ্ধে মেড ইন ইউএসএ বা দেশে তৈরি পণ্যের মিথ্যা দাবি করে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। কলম্বিয়া ল স্কুলের এক গবেষণায় দেখা গেছে, প্রতিষ্ঠান দুটির এআই শপিং সহকারী কোনো পণ্যের গায়ে মেড ইন ইউএসএ কথাটি ভুয়া বা সন্দেহজনক কিনা তা ধরে ফেলতে পারলেও ক্রেতাদের সেই বিষয়ে আগাম কোনো সতর্কবার্তা দেয় না। উল্টো তথ্যটি চেপে গিয়ে বা কৌশলে উত্তর এড়িয়ে গিয়ে পণ্য বিক্রি চালু রাখে। গবেষকদের দাবি, নিজেদের ব্যবসায়িক লাভের কথা চিন্তা করেই তারা প্রযুক্তিকে এভাবে ব্যবহার করছে। এ নিয়ে অ্যামাজন জানিয়েছে, তারা কেবল বিক্রেতাদের দেয়া তথ্যই গ্রাহকদের দেখায় এবং তাদের সিস্টেম উন্নত করার কাজ চলছে। তবে ওয়ালমার্ট এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ৩০টির বেশি পানি সরবরাহ ব্যবস্থার ওপর সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় ইরানকে নয় বরং স্থানীয় ডেমোক্র্যাট নেতৃত্ব ও অদক্ষ প্রশাসনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গভর্নর টিম ওয়ালজের সমালোচনা করে করা তার এই বক্তব্য দেশের শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। এফবিআই, সিআইএসএ ও এনএসএ এর আগে ইরান সমর্থিত হ্যাকারদের এমন হামলার বিষয়ে যৌথ সতর্কতা জারি করেছিল। ডেমোক্র্যাটদের গাফিলতির প্রমাণ ট্রাম্প না দেখালেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পাল্টা জোর দিচ্ছেন মার্কিন গোয়েন্দারা। ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমান বাহিনীর একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাশুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন। শুক্রবার স্থানীয় সময় সকাল 10টার দিকে সান দিয়েগোতে অবস্থিত মেরিন ক্রপস এয়ার স্টেশন মিরামার এই দুর্ঘটনা ঘটে। মেরিন এয়ারক্রাফট উইং থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি ঘাঁটির রানওয়েতে অবতরণের ঠিক পূর্ব মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আঘাতের মাত্রা আশঙ্কাজনক নয় এবং পাইলট বর্তমানে আশঙ্কামুক্ত ও স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন আছেন। অপহরণের 6 মাস পর নিখোঁজ ন্যান্সি গুথ্রিকে নিয়ে মুক্তিপণের 2টি বার্তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টিমা কাউন্টি শেরিফের দপ্তর। এক বার্তাতে $4 মিলিয়ন মুক্তিপণ দাবি করা হয়েছিল, আরেকটি বার্তাতে দাবি করা হয়েছে অপহরণের পরপরই হৃদরোগে ন্যান্সি গুথ্রির মৃত্যু হয়েছে।
এছাড়া তাকে প্রকৃতির মধ্যে কোথাও দাফন করা হয়েছে। তদন্তকারীরা বলছেন দুটি বার্তাই একই আইপি ঠিকানা থেকে পাঠানো হয়েছে। লেখার ধরন বিশ্লেষণ করে সন্দেহভাজনকে শনাক্তের চেষ্টা চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ন্যান্সি গুথ্রির সন্ধান দিতে তার পরিবার ও এফবিআই মিলিয়ে $11 লাখ পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাসাইক নদী থেকে নিখোঁজ 10 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সপ্তাহের শুরুতে নদীতে নামার পর শিশুটি স্রোতের টানে ভেসে যায়। এর আগে বুধবার উদ্ধার করা হয় 10 বছর বয়সী এক ছেলের মরদেহ। তার 11 বছর বয়সী বোন নিজে তীরে উঠতে সক্ষম হয়। কয়েকদিন ধরে নৌকা, হেলিকপ্টার, ডুবুরি ও সোনার প্রযুক্তি দিয়ে চলে উদ্ধার অভিযান। শুক্রবার এক দম্পতি জানালা দিয়ে নদীতে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। ভারী বৃষ্টির পর নদীর স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। কর্মকর্তারা সতর্ক করেছেন, নদীর প্রবাহ শান্ত দেখালেও নিচের স্রোত অত্যন্ত বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাফোক কাউন্টিতে বিরল সংক্রামক রোগ তুলারেমিয়ার আক্রমণের 3টি সম্ভাব্য ঘটনা শনাক্ত করা হয়েছে। র্যাবিট ফিভার নামে পরিচিত এই রোগ সাধারণত আক্রান্ত খরগোশের সংস্পর্শে আসা এঁটেল পোকা বা মাছির মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা গ্রীষ্মকালে এঁটেল পোকা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। 9 বছর বয়সী জন নামে এক শিশুর শরীরে এ রোগ শনাক্ত হয়। এঁটেল পোকা কামড়ের পর তার 10 দিন জ্বর ও তীব্র মাথা এবং ঘাড় ব্যথা ছিল। চিকিৎসকরা বলছেন রোগটি বিরল হলেও অ্যান্টিবায়োটিকে এর চিকিৎসা সম্ভব। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় 200টি তুলারেমিয়ার ঘটনা শনাক্ত হয়। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।